মধ্যপ্রাচ্যে যে সংঘাত চলছে আজ তার ২২তম দিন। পরিস্থিতি প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। তো চলুন সরাসরি এই উত্তেজনার গভীরে যাওয়া যাক আর বোঝার চেষ্টা করা যাক যে ঠিক কি ঘটছে এবং এর প্রভাব কত দূর পর্যন্ত যেতে পারে। আর সবকিছুর শুরু কিন্তু এই একটা চরম পত্র দিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পর থেকেই যেন একটা ঘড়ির কাঁটা চলতে শুরু করেছে। এই ৪৮ ঘন্টার আল্টিমেটাম পুরো পরিস্থিতিকেই একটা ভয়াবহ দিকে ঠেলে দিয়েছে। দেখুন, এই জটিল পরিস্থিতিটা সহজে বোঝার জন্য আমরা এটাকে ৪টা ভাগে ভাগ করে দেখব। প্রথমে সেই চরমপত্র আর তার প্রতিক্রিয়া, তারপর দুই পক্ষের পাল্টাপাল্টি সামরিক হামলা, এরপর দেখব বিশ্ব অর্থনীতি আর কূটনীতিতে এর কী প্রভাব পড়ছে, আর সবশেষে এই সংঘাতের কারণে সাধারণ মানুষের জীবন কিভাবে প্রভাবিত হচ্ছে। তো চলুন প্রথম অংশটা দিয়ে শুরু করা যাক। এই যে ৪৮ ঘন্টার চরমপত্র, যা রিসেন্ট ঘটনাগুলোর একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইরান কিন্তু একদমই সময় নষ্ট করেনি। তাদের জবাবটা ছিল খুবই সরাসরি আর স্পষ্ট। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি তাদের বিদ্যুৎ বা জ্বালানি স্থাপনায় হামলা হয় তাহলে এই অঞ্চলের একটাও মার্কিন জ্বালানি পরিকাঠামো অক্ষত থাকবে না। মানে পরিস্থিতি একেবারে মুখোমুখি। আর এই হুমকি পাল্টা হুমকির পর থেকেই যেন একটা রোলার কোস্টার শুরু হয়ে গেল। এক পক্ষ হামলা করছে তো অন্য পক্ষ সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে। পুরোটাই একটা পাল্টাপাল্টি খেলা। ঘটনাগুলো কত দ্রুত ঘটেছে ভাবুন একবার। শুক্রবার ইরান দূরপাল্লার মিসাইল ছড়ল, শনিবারে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করল, আর তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইরানও বসে থাকল না, ইসরায়েলের দুটো শহরে পাল্টা হামলা চালালো। ইরানের এই ডিয়েগো গার্সিয়ায় হামলাটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ, কারণ এটা ইরান থেকে প্রায় ২৫০০ মাইল দূরে থাকা একটা মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটি। এই হামলার মাধ্যমে ইরান একটা খুব পরিষ্কার কৌশলগত বার্তা দিতে চেয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে মিসাইল দুটো টার্গেটে লাগেনি, কিন্তু আসল মেসেজটা কিন্তু ইরান ঠিকই দিয়ে দিয়েছে। তারা প্রমাণ করতে চেয়েছে যে তাদের মিসাইলের পাল্লা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের মুখপাত্র তো বলেই দিয়েছেন যে এর মানে হলো ইউরোপের বড় বড় শহরগুলো এখন সরাসরি ইরানের মিসাইলের পাল্লার মধ্যে চলে এসেছে। আর এর জবাবে আমেরিকাও কিন্তু বসে থাকেনি। তারা ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র নাতানজে আবারও হামলা চালায়। মজার ব্যাপার হলো, এই যুদ্ধের একেবারে শুরুতেও কিন্তু এই একই জায়গায় হামলা হয়েছিল, যা থেকে এর কৌশলগত গুরুত্বটা স্পষ্ট বোঝা যায়। আর এখানেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর এই সতর্কবার্তাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা বলছে, পারমাণবিক স্থাপনায় এভাবে হামলা চলতে থাকলে যে কোনো মুহূর্তে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে। পরিস্থিতিটা এতটাই বিপজ্জনক। নাতানজে হামলার পর ইরানের জবাব আসতে একদমই দেরি হয়নি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তারা পাল্টা হামলা করে। আর এবার তাদের টার্গেট ছিল ইসরায়েলের ডিমোনা শহর, যেখানে দেশটির পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে। আর সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন? ইসরায়েলের যে বিখ্যাত আয়রন ডোম ডিফেন্স সিস্টেম, সেটা এই মিসাইল আটকাতে পারেনি। হামলায় একটা বিল্ডিং পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর শিশুসহ প্রায় ৪৭ জন আহত হয়। ইসরায়েলের একটা পারমাণবিক শহরের ওপর এটাই প্রথম কোনো সরাসরি হামলা। কিন্তু এর পরের হামলাটা ছিল আরও বেশি শকিং, কারণ এটা ছিল আরাদ শহরে, যেটা একটা সম্পূর্ণ আবাসিক এলাকা। মানে এটা সরাসরি সাধারণ নাগরিকদের ওপর একটা বড় ধরনের হামলা। এখানেও সেই একই ঘটনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও ব্যর্থ। এই হামলায় ৮৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা খুবই খারাপ। রেস্কিউ টিমের সদস্যরা বলছেন তারা এমন ভয়াবহ দৃশ্য আগে দেখেননি। এই ঘটনাগুলোই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই যুদ্ধের মানবিক মূল্যটা কতটা মারাত্মক। আচ্ছা, এই তো গেল যুদ্ধক্ষেত্রের কথা, কিন্তু এর প্রভাব তো আর শুধু সেখানে সীমাবদ্ধ নেই, তাই না? চলুন এখন দেখি এই আঞ্চলিক সংঘাত কিভাবে পুরো বিশ্বে, বিশেষ করে অর্থনীতি আর কূটনীতিতে একটা ডমিনো এফেক্ট তৈরি করছে। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, $১৭৫। এটা কিন্তু কোনো অর্থনীতিবিদের আন্দাজ নয়। আমেরিকার একটা বড় এয়ারলাইন কোম্পানি এখন থেকেই ধরে নিচ্ছে যে প্রতি ব্যারেল তেলের দাম এই পর্যায়ে গিয়ে পৌঁছবে।
মানে ইউনাইটেড এয়ারলাইন্সের সিইও তার কর্মীদেরকে খোলাখুলি বলছেন যে কোম্পানি তেলের এই দামের কথা মাথায় রেখে ফ্লাইট বাতিল করছে, রুট কমাচ্ছে। তার মানে অর্থনৈতিক প্রভাবটা কিন্তু আর ভবিষ্যতের কোনো বিষয় নয়, এটা এখনই ঘটছে। শুধু আকাশপথেই নয়, জলপথেও সংকট ভয়াবহ। এই মুহূর্তে ৩,০০০-এরও বেশি বাণিজ্যিক জাহাজ মধ্যপ্রাচ্যে আটকে আছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন তো বলছে পারস্য উপসাগর নাকি একটা পার্কিং লট হয়ে গেছে। ভাবুন একবার, গ্লোবাল সাপ্লাই চেনের কি অবস্থা। আর এর মধ্যেই মিত্রদের মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে, তাদের কথায় কোনো মিল নেই। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন সংঘাত নাকি কমে আসছে, অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলছেন তারা হামলা আরও বাড়াবে। এটা কিন্তু তাদের মধ্যে একটা কূটনীতিক দূরত্বের ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক মহলও বেশ জটিল একটা অবস্থানে আছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো ২২টা দেশ মিলে ইরানের কাজের নিন্দা জানিয়ে একটা বিবৃতি দিয়েছে ঠিকই, কিন্তু ইটালির প্রতিরক্ষামন্ত্রীর কথা শুনলে বোঝা যায় কেউই আসলে সরাসরি সামরিক পদক্ষেপে যেতে রাজি নয়। সোজা কথায়, মুখে সবাই নিন্দা করছে, কিন্তু কাজে নামতে কেউই প্রস্তুত না। চলুন সবশেষে দেখা যাক এই পুরো ঘটনার আসল মূল্যটা কারা চুকাচ্ছে। এর মানবিক এবং আর্থিক দিকটা একটু খতিয়ে দেখা যাক। এই সংঘাতের মানবিক মূল্যটা অসম্ভব। ইরানে ১৫০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, লেবাননে সেই সংখ্যাটা ১,০০০-এরও বেশি। ইসরায়েল এবং মার্কিন সামরিক বাহিনীতেও হতাহতের ঘটনা ঘটেছে। আর ইরানের কথা অনুযায়ী তাদের অভিযান নাকি সবেমাত্র আধেক রাস্তায় পৌঁছেছে, মানে সামনে আরও ভয়াবহতা অপেক্ষা করছে। তাহলে মোদ্দা কথা হলো, বহুদূরের এই যুদ্ধ কিন্তু এখন সবার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে শুরু করেছে। তাই ৩টি বিষয়ের দিকে ভালোভাবে নজর রাখতে হবে। তেলের দাম কোথায় যাচ্ছে, হরমুজ প্রণালীর পরিস্থিতি কি দাঁড়াচ্ছে, আর সব মিলিয়ে জীবনযাত্রার খরচ কতটা বাড়ছে। আজকে এই সংঘাতের ২২তম দিন। পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে। এখন সবার মনে একটাই প্রশ্ন, এরপর কি?